আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো ইভেন্ট লুপ। ইভেন্ট লুপ এমন একটা জিনিস যেটা জাভাস্ক্রিপ্টের মেইন বেসিক বিল্ডিং ব্লকস যদি তিনটা থাকে তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে ইভেন্ট লুপ। ইভেন্ট লুপ ছাড়া জাভাস্ক্রিপ্ট অচল। আপনি রিঅ্যাক্ট করেন, নোড.জেএস করেন, প্লেন HTML CSS করেন বা শুধু জাভাস্ক্রিপ্ট কোড আপনি সার্ভার সাইডে বা ব্রাউজার সাইডে রান করেন, ইভেন্ট লুপ আপনাকে বুঝতে হবে। ইভেন্ট লুপ এমন একটা টপিক, এটা না বুঝলে আপনি জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস বিহেভিয়ারটা বুঝবেন না। সেকেন্ডলি, ইভেন্ট লুপ না বুঝলে আপনি ইন্টারভিউ পার করতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউয়ে আউট অফ এভরি 3 কোয়েশ্চেন যদি 3টা প্রশ্ন আপনাকে জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয়, তার মধ্যে একটা প্রশ্ন অবশ্যই 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 ইভেন্ট লুপ থেকে আসবে। সো তার মানে আপনি যদি টাকা ইনকাম করতে চান, জাভাস্ক্রিপ্ট ভালো মতো শিখতে চান এবং অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার জাভাস্ক্রিপ্টটা বুঝতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য আমি বলবো একটা গোল্ড মাইন ভিডিও হবে। আজকের ভিডিওতে আমি ইভেন্ট লুপটা এমনভাবে শেখাবো আপনারা জীবনও ইভেন্ট লুপ আর ভুলবেন না ইনশাল্লাহ। আবার জাভাস্ক্রিপ্টের ইন্টারভিউ বোর্ডে যদি কোনো প্রশ্ন আসে ইভেন্ট লুপ নিয়ে, সেগুলোর আপনি ফাস্টার কারেক্ট আনসার দিতে পারবেন। দ্যাটস মাই গ্যারান্টি। সো আজকের ভিডিওটা টানাটানি না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, দ্যাটস মাই প্রমিস। আর আজকে আমরা শিখবো ইভেন্ট লুপ। ইভেন্ট লুপ বোঝার আগে আমাদের বেসিক দুইটা প্রিন্সিপালে বিশ্বাস আনতে হবে। বিশ্বাস আনতে হবে মানে এই দুইটা প্রিন্সিপাল বা নিয়ম বা রুলস, এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। এক নাম্বার যেই রুল সেটা হলো জাভাস্ক্রিপ্ট একটা সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। মানে জাভাস্ক্রিপ্ট একটা সিঙ্গেল থ্রেডের উপরই চলে। তার মানে এইখানে যে কোডগুলো আপনি দেখতেছেন, 3টা কোড আছে, 1, 2, 3 নাম্বার লাইনে আমার 3টা লাইনের কোড আছে। এইগুলা জাভাস্ক্রিপ্ট যখন রান করে, জাভাস্ক্রিপ্ট 2টা প্রসেস ফলো করে। একটা হচ্ছে আপনার মেমোরি ক্রিয়েশন, বা এই কোডগুলো রান করতে যদি কোনো মেমোরি অ্যালোকেশনের দরকার হয় সেই ফেজটার মধ্যে দিয়ে যাবে। আবার সেকেন্ড ফেজে কোডগুলো এক্সিকিউট হবে। সো আমাদের মেমোরি ক্রিয়েশন ফেজটাতে আপাতত ফোকাস করার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে যে এইখানে আপনার যে কোড এক্সিকিউশন ফেজ, সেইখানে কি কি ঘটছে সেটা আমাদের একটু বোঝার দরকার আছে। তো প্রথমেই 1 নাম্বার লাইন এক্সিকিউট হবে, তারপরে 2 নাম্বার লাইন, তারপরে 3 নাম্বার লাইন এক্সিকিউট হবে। দ্যাটস ভেরি সিম্পল প্রসেস অফ এক্সিকিউটিং এনি ইউনিট অফ জাভাস্ক্রিপ্ট কোড। তার মানে জাভাস্ক্রিপ্ট কোড রান করতে গেলে 1 লাইন বাই 1 এক্সিকিউট হবে। তাহলে জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস হলো কিভাবে? এই জিনিসটাকে আপনাকে আগে বুঝতে হবে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ। তার মানে 1 নাম্বার পয়েন্ট হলো জাভাস্ক্রিপ্ট ইজ এ সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। 2 নাম্বার পয়েন্ট হলো জাভাস্ক্রিপ্ট ইজ এ সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ। এখানে অ্যাসিনক্রোনাস কোনো বিহেভিয়ার, জাভাস্ক্রিপ্টের মেইন যে এক্সিকিউশন থ্রেড, এখানে কোনো প্রকারের অ্যাসিনক্রোনাস ঘটনা ঘটে না। এতটুকু পর্যন্ত আপনাকে বিশ্বাস করেন। তার পরের পার্ট পরে, আমি জানি এখানে প্রশ্ন আছে, পরের পার্ট পরে। তো এখানে 3টা লাইনের কোড আমরা দেখছি। তো প্রথমে কি হবে, জাভাস্ক্রিপ্ট আপনি যখন রান করবেন কোনো এনভায়রনমেন্টে, সেটা ব্রাউজারে হোক বা নোড.জেএস হোক, এই জিনিসটা এখানে চলে আসবে মেইন কলসটাকে। এখানে একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হবে, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। তারপরে কি হবে, এই লাইনটা এখানে চলে আসবে, 1 নাম্বার লাইন এখানে চলে আসবে। তারপর কি হবে, তারপর আপনার 2 নাম্বার লাইন এখানে চলে আসবে, তারপর 3 নাম্বার লাইন এখানে চলে আসবে। ঠিক আছে, 1 লাইন বাই 1 যেটা আসবে সেটা এক্সিকিউশন ফেজে যেটা আসবে সেটা আগে এক্সিকিউট হয়ে তারপর পরেরটা এক্সিকিউট হবে, তারপর পরেরটা এক্সিকিউট হবে। 1 লাইন আফটার অ্যানাদার এক্সিকিউট হয়ে যাবে। তো নাও আমাদের আরও একটা কোড এক্সাম্পল যদি আমরা ফলো করে দেখেন, আমাদের কাছে 2টা ফর লুপ আছে, 2টা ফর লুপ আছে। তো এখানে আমাদের ফর লুপ, আউটার যে ফর লুপ এইটা ঘুরতেছে মাত্র 200 বার, ইনার ফর লুপটা ঘুরতেছে 20,000 বার। তো এখন আমাকে বলেন যে এই সিকোয়েন্সে আমি যদি কোডটা রান করি, যদিও এটা নোড.জেএস এনভায়রনমেন্ট আছে, বাট এটা ব্রাউজারেও ঠিক একইভাবে কাজ করবে। তো দেখেন এইখানে যদি আমি প্রথমে রান করি, তাহলে কি রান হচ্ছে, আই এম ফার্স্ট, এটা প্রথমে রান হয়ে গেছে, তারপর আই এম সেকেন্ড, এটা তারপর দ্বিতীয় ক্ষেত্রে রান হচ্ছে। এখানে অনেক কনসোল লগ, এই কারণে বোঝা যাচ্ছে না। অনেক কনসোল লগ এই কারণে কি করতেছে, ফার্স্ট লেখাটা বোঝা যাচ্ছে না, বাট আই এম ফার্স্ট এটাও কিন্তু রান হয়েছে। তো চলেন আমরা এই কোডটা কিভাবে রান হয়, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো এইটা প্রমাণ করার জন্যই বলবো যে জাভাস্ক্রিপ্ট আসলে একটা সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ এবং এটা সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ। এটা প্রমাণ করাই আমার এই এক্সাম্পলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। তো দেখেন, আপনি যখন এই ফর লুপটা এক্সিকিউট হবে, এই ফর লুপটা যখন এক্সিকিউট হবে, এটা ডেফিনেটলি সিঙ্ক্রোনাস ওয়েতে এক্সিকিউট হবে। তার মানে এটা কলসটাকে চলে আসবে, নিচে তো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট আছে, এর উপরে কি চলে আসবে, এই ফর লুপ 200 বার ঘোরার ব্যাপারটা এইখানে ঘটবে। ফর লুপ 200 বার ঘোরার ব্যাপারটা এইখানে ঘটবে। এইখানে 200 বার ফর লুপ এক্সিকিউট হলো, এর কাজ শেষ হলো। তারপর ফর লুপ 20,000 বার ঘোরার যে বিষয়টা, সেটা ঘটবে এইটা শেষ হয়ে যাওয়ার পর। সেটা ঘটবে কখন, এটা শেষ হয়ে যাওয়ার পর
ওইটা ফাঁকা হবে, তারপর নতুন কাজটা 1 বাই 1 এক্সিকিউট হবে, নতুন কাজ 1 বাই 1 এক্সিকিউট হবে। তো এই জিনিসটা কি হলো, প্রথমে 2 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইন এক্সিকিউট হলো, তারপরে 7 নাম্বার লাইন থেকে 9 নাম্বার লাইন এক্সিকিউট হলো, সমস্যা নেই, এটা তো সিনক্রোনাস। এটা অ্যাসিনক্রোনাসের কোনো ব্যাপার এখানে এখনো আসেনি। জাভাস্ক্রিপ্ট একটা লাইনের পর আরেকটা লাইন এক্সিকিউট করেছে। বাট আমি যদি কোড ব্লকটা এইভাবে উল্টায় দেই তখন কি হবে? আমি যদি কোড ব্লকটা এইভাবে উল্টায় দেই তখন কি হবে বলেন? জাস্ট আমি এটা উল্টায় দিছি। তার মানে আমরা যদি এই ব্যাপারটাকে এখন এক্সপ্লেন করতে যাই, জাভাস্ক্রিপ্ট যদি অ্যাসিনক্রোনাস হইতো, আমার এই কোড এক্সিকিউট হইতে তো আমার অনেক সময় লাগে। এই কোড এক্সিকিউট হইতে আপনার লেটস সে ফর এক্সাম্পল, আমি এটা আলোচনার খাতিরে ধরে নিচ্ছি, এই কোডটা এক্সিকিউট হইতে 5 মিলি সেকেন্ড সময় লাগে, এই কোডটা এক্সিকিউট হইতে সময় লাগে মাত্র 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড, কারণ দেখতে পাচ্ছেন উপরে ফর লুপটা অনেক বড়। এখন প্রশ্ন হচ্ছে যেই কাজটা ছোট, যেই কাজটা অলরেডি করতে অনেক কম সময় লাগে, অ্যাসিনক্রোনাস কোডিং হইলে নিচের ফর লুপটা তো ব্লক হওয়া উচিত না। বাট নিচের ফর লুপটা কি ব্লক হবে না আমরা যদি কোডটা রান করি? অবশ্যই নিচের ফর লুপটা ব্লকড অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত না উপরেরটা শেষ হয় না। যতক্ষণ পর্যন্ত উপরেরটা শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত নিচের ফর লুপ এক্সিকিউট হবে না। তাহলে জাভাস্ক্রিপ্ট কিভাবে অ্যাসিনক্রোনাস হলো? জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস না। জাভাস্ক্রিপ্টের কোর যে ল্যাঙ্গুয়েজ ফিচার আছে সেগুলো মোটেও অ্যাসিনক্রোনাস না। কোর ল্যাঙ্গুয়েজ ফিচারের মধ্যে যেগুলো সিপিইউ ইন্টেন্সিভ কাজ, জাভাস্ক্রিপ্ট কোর ল্যাঙ্গুয়েজে যেগুলো সিপিইউ ইন্টেন্সিভ কাজ, সেগুলো অ্যাসিনক্রোনাস না, সেগুলো সিনক্রোনাসলি রান হবে ওয়ান আফটার অ্যানাদার। তার মানে অ্যাসিনক্রোনাস বিহেভিয়ারটা কীরকম সেটার ব্যাখ্যাটা যদি আমি দিতে চাই, দেখেন যদি আমাদের এটা রান হইতে অনেক সময় লাগে, নিচের কোডটা বসে থাকবে না, এটাই অ্যাসিনক্রোনাস। 5 মিলি সেকেন্ড থ্রেড ব্লক থাকবে না, থ্রেডটা ব্লক থাকবে না, 5 মিলি সেকেন্ড নিচের কোডটা এক্সিকিউট হবে। এখন আপনি বলবেন ভাই যে থ্রেড এবং এক্সিকিউশন কনটেক্সট এখানে যে কোড আনতেছেন এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো আমি আস্তে আস্তে দেখাবো। বাট এইটা তো আপনারা মানলেন জাভাস্ক্রিপ্টে এই লাইন এক্সিকিউট শেষ না হয়ে এই লাইনে আসবে না, তাহলে এটা অ্যাসিনক্রোনাস হইল কিভাবে? এটা অ্যাসিনক্রোনাস না। জাভাস্ক্রিপ্ট ইজ এ সিনক্রোনাস ল্যাঙ্গুয়েজ। আবার যদি এটা ডিফারেন্ট থ্রেডে রান করার ব্যবস্থা থাকতো আপনি এটাকে বলতেন মাল্টি থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। এরকম কিছু হচ্ছে না জাভাস্ক্রিপ্টের। আপনি যদি এইটাকে ধরেন এটা একটা থ্রেড, এটাকে আপনি একটা কল স্ট্যাকের সাথেও চিন্তা করতে পারেন। এই কল স্ট্যাকের মধ্যে কোডগুলো ঢুকবে, কোডের এক্সিকিউশন যে আপনার যখনই কোনো কোড এক্সিকিউট হবে তখন জাভাস্ক্রিপ্ট মেইন কল স্ট্যাকে কোডগুলো ঢুকতে হবে। এই মেইন কল স্ট্যাকে যতক্ষণ পর্যন্ত না একদম নিচের দিকের কোডটা এক্সিকিউট হয়েছে, যতক্ষণ পর্যন্ত না ফার্স্ট আইটেম এক্সিকিউট হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেকেন্ড আইটেম কোনোভাবেই এক্সিকিউশনে যাবে না, কোনোভাবেই এক্সিকিউশনে যাবে না। তো এখানে আমরা দুইটা পয়েন্ট মেক করার ট্রাই করলাম। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সিনক্রোনাস ল্যাঙ্গুয়েজ প্লাস জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট একটা সিঙ্গেল থ্রেডেড সিনক্রোনাস ল্যাঙ্গুয়েজ। আর একটা পয়েন্ট আমরা মেক করলাম, জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো এক্সিকিউট হয় এই কোডগুলো এক্সিকিউট হয় একটা মেইন স্ট্যাকে, মেইন কল স্ট্যাক, যাকে আমরা বলি মেইন কল স্ট্যাকে এই কোডগুলো একটা লাইনের পর আরেকটা এক্সিকিউট হয়। আচ্ছা, এইখানে আমি আরেকটা ছোট্ট ইনফরমেশন দিব, বাট আলোচনার পরে গিয়ে এই কানেক্টিং ডটসটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজে লাগবে। সেটা হলো জাভাস্ক্রিপ্ট বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজুয়ালি 2 টাইপসের কাজ হয়, ইউজুয়ালি 2 ধরনের কাজ হয়। একটা হলো সিপিইউ ইন্টেন্সিভ কাজ, যেমন ডেটা প্রসেসিং করা, ফর লুপ চালানো, ওয়াইল লুপ চালানো, রিকার্সিভ ফাংশন চালানো, কোনো একটা ডেটার ভিতরে ইফেলস চেক করা, ফিবোনাক্কি নাম্বার বের করা, ফ্যাক্টোরিয়ালস বের করা। এই যেমন ফর লুপ লিখলাম আমরা, ছোট ফর লুপ, বড় ফর লুপ, এইগুলো হচ্ছে সিপিইউ ইন্টেন্সিভ কাজ। আপনাকে যদি আমি একটা ফর লুপ 2 লাখ পর্যন্ত লিখতে দেই, এরকম 2 লাখ মানে 20,000 না লিখে এই লুপটাকে যদি আমি 2 লাখ বার লিখতে যাই, এই সিপিইউ ইন্টেন্সিভ কাজ এগুলা ব্লকিং টাইপের কাজ। জাভাস্ক্রিপ্টে যদি আপনি এই ধরনের কোনো কাজ করেন, সিপিইউ ইন্টেন্সিভ কাজ আপনার মেইন এক্সিকিউশন থ্রেডকে ব্লক করে রাখবে। যতক্ষণ পর্যন্ত না 1 নাম্বার ফর লুপ শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত 2 নাম্বার ফর লুপ কোনোভাবেই এক্সিকিউটেড হবে না, কোনোভাবেই এক্সিকিউশনে যাবে না। তো এই জায়গাটা মনে রাখতে হবে, জাভাস্ক্রিপ্টকে যদি আপনি কোনো কাজ করতে দেন সিপিইউ ইন্টেন্সিভ কাজের জন্য, জাভাস্ক্রিপ্ট ইজ ভেরি 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 ব্যাড। সিপিইউ ইন্টেন্সিভ কাজকে পারফরমেন্স করতে গেলে অন্য প্রসেস আছে, সেদিকে আমি আজকে সেই আলোচনায় যাচ্ছি না। এখন কথা হলো আরেকটা টাইপের কাজকে আমি বললাম যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি মেইনলি 2 টাইপসের কাজ করেন, একটা সিপিইউ ইন্টেন্সিভ কাজ, আরেকটা হলো আইও বাউন্ড টাস্ক। আইও বাউন্ড মানে কি? ইনপুট আউটপুট নিয়ে কাজ করা। ইনপুট আউটপুট নিয়ে কাজ করা মানে হলো ডেটাবেস কল, ফাইল নিয়ে কাজ করা, নেটওয়ার্ক কল করা, এগুলো হচ্ছে আপনার ইনপুট বা আইও বাউন্ডেড টাস্ক। এই আইও বাউন্ডেড টাস্কগুলো নিয়ে আমরা আরও ডিসকাস করব, বাট ফর নাও চিন্তা করেন সিপিইউ বাউন্ড টাস্ক আর আইও বাউন্ড টাস্ক 2 ধরনের কাজ আছে। তো আমরা এখন সিপিইউ বাউন্ড টাস্ক ফর লুপ দিয়ে আমরা এক্সামিন করে দেখলাম যে এগুলা থ্রেডকে ব্লক করবে, আপনার যে এক্সিকিউশন থ্রেড আছে সেটাকে ব্লক করে ফেলবে।
এক্সিকিউশন থ্রেডকে ব্লক করে ফেললে কিন্তু পরের লাইন আপনার এক্সিকিউট হবে না। এই ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যে সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ওয়ান হচ্ছে জাভাস্ক্রিপ্ট, পাইথন বলেন, জাভা বলেন, এনি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস অন টু টাইপস অফ বেসিক অপারেশন। একটা হচ্ছে সিপিইউ ইন্টেন্সিভ আর একটা হচ্ছে আইও বাউন্ড, ইনপুট আউটপুট বাউন্ড টাস্ক। একটু চ্যাট জিপিটি করে দেখে নেবেন হোয়াট ইজ সিপিইউ বাউন্ড টাস্ক অ্যান্ড হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ আইও বাউন্ড টাস্ক। এটা খুবই ইম্পর্টেন্ট, সামনে আলোচনায় যাইতে গেলে এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা আপনাকে একবার রিভাইজ করে নিতে হবে। দেখেন, আপনি যখন কোনো ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করবেন, ফিলোসফিক্যালি চিন্তা করেন, আপনি কোনো একটা ভাষা, প্রোগ্রামিং ভাষা ক্রিয়েট করতেছেন, সেখানে শুধু ফর লুপ থাকলেই হবে না, ইফ এলস থাকলেই হবে না, সেখানে কিছু অ্যাডভান্স প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই থাকা লাগবে, যেগুলো আপনার নিত্য নৈনন্দিন বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য আপনাকে ফাস্টার কিছু লাইব্রেরিজ বা কিছু এপিআইস প্রোভাইড করবে বা কিছু প্লাগ ইন থাকবে সেখানে। জাভাস্ক্রিপ্টের এই যে ফর লুপ, ইফ এলস এগুলো দেখলেন, এগুলো হচ্ছে বেসিক অপারেশন, খুবই বেসিক অপারেশন। এগুলো করার জন্য তো আপনাকে দিয়ে দিছে একটা ইফ এলস বা ফর লুপ, ওয়াইল লুপ, এগুলো করার জন্য দিয়ে দিছে জাভাস্ক্রিপ্ট। আর কি দিছে? এরকম একটা মেইন কল স্ট্যাক দিছে, এক্সিকিউশন কল স্ট্যাক, মেইন কল স্ট্যাক। জাভাস্ক্রিপ্ট আপনাকে আরও একটা জিনিস দিছে, সেটা হলো আপনি জাভাস্ক্রিপ্টকে যখন ওয়েব এনভায়রনমেন্টে রান করবেন, ওয়েব এনভায়রনমেন্ট, জাভাস্ক্রিপ্টকে যখন আপনি ওয়েব এনভায়রনমেন্টে রান করবেন, তখন জাভাস্ক্রিপ্ট আপনাকে কিছু সেট অফ ওয়েব এপিআই দেয়, কিছু সেট অফ কি দিবে? ওয়েব এপিআই প্রোভাইড করবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এপিআই পার্ট। এই পুরা পার্টটা, এই ওয়েব এপিআই পার্টের মধ্যে কি কি থাকে, বা এখানে একটা এপিআই পার্ট আছে, শুধু ওয়েব এপিআই না, এপিআই একটা পার্ট আছে। সো সেই এপিআই পার্টটা কি জিনিস? তো চলেন এই ওয়েব এপিআই এর মধ্যে কি কি এপিআই আমাদের জাভাস্ক্রিপ্ট দেয় সেটা আমি একটু আপনাদের দেখায় নিয়ে আসি। তো এখানে দেখেন, আপনারা একটা এমডিএন এর পেজ দেখতেছেন, ও বলতেছে ওয়েব এপিআই অনেকগুলো লিস্ট দেওয়া আছে। আমাদের অতি পরিচিত ওয়েব এপিআই হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য ডম হচ্ছে একটা ওয়েব এপিআই। এটা কোর এবং মেইন জাভাস্ক্রিপ্টের পার্ট না, এটা এপিআই এন্ডের পার্ট। আরও কি কি পার্ট আছে? যেমন ফেচ, নেটওয়ার্ক কলের জন্য আপনার কি করেন? ফেচ এপিআই ইউজ করেন, ফেচ ডট গেট পোস্ট এগুলো ইউজ করেন, এটা হচ্ছে ফেচ এপিআই। এটা কোথায় দেয়া আছে? জাভাস্ক্রিপ্ট ওয়েব এপিআই সাইডে, ডান পাশে যে আমরা একটা বাক্স আঁকলাম সেই দিকে দেয়া আছে। তো ফেচ এপিআই বাদে আরও কি কি দেওয়া আছে? জিও লোকেশন, দেখেন তো আপনি, জিও লোকেশন এপিআই, স্টোরেজ এপিআই, ফাইল এপিআই, তারপর HTML ডম, হিস্ট্রি এপিআই, ইমেজ, এসভিজি, নেভিগেশন, পেজ ভিজিবিলিটি, দেখেন হাজার 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 এরকম ওয়েব এপিআই আপনাকে দিয়ে দিছে। তো আমি যেই ওয়েব এপিআইটি নিয়ে তো পেঁচাল পারলাম, আপনি বললেন ভাইয়া তাহলে ওয়েব এপিআই নিয়ে যে আপনি এত কথা বলতেছেন জাভাস্ক্রিপ্টের, এটার মানে কি? ওয়েব এপিআই মানে হচ্ছে, দাঁড়ান, মানে বোঝার আগে আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু প্রমাণ হিসাবে বলে দিতে চাই। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের কোড অন্য একটা ল্যাঙ্গুয়েজে কল করতে পারে, জাভাস্ক্রিপ্টের কোড পাইথন কোডকে কল করতে পারে, একদম জাভাস্ক্রিপ্টে থেকেই জাভাস্ক্রিপ্টের কোড পাইথন কোডে রান করতে পারে। জাভাস্ক্রিপ্ট যেমন এক্সটার্নাল npm JS লাইব্রেরি রান করতে পারে, আপনার এই জাভাস্ক্রিপ্টের কোডগুলা ওয়েব এপিআই সাইডের এপিআইগুলোকেও কল করতে পারে। এই ওয়েব এপিআইগুলোর ইমপ্লিমেন্টেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি বা C++ বা রাস্ট। যদি মজিলাতে হিসাব করেন সেখানে রাস্ট থাকার সম্ভাবনা আছে। আবার যদি আপনি বেসিক V8 এর কথা চিন্তা করেন তাহলে কিন্তু সেখানে কি দেওয়া আছে? C++ বা সি এর কোড লেখা আছে। তো আলোচনার খাতিরে আমি ধরে নেই আমার ফেচ যে এপিআই আছে, এই ফেচ এপিআইটা আমার কিসে লেখা? C++ এ লেখা। সেটা রান হবে কোথায়? ডিফারেন্ট একটা প্রসেসে, ডিফারেন্ট একটা থ্রেডে রান হবে। জাভাস্ক্রিপ্টের মেইন এই জায়গাটা কিন্তু রান হবে না, জাভাস্ক্রিপ্টের মেইন এই জায়গাটা রান হবে না। জিনিসটা একটু ডিফিকাল্ট মনে হলো, আমি আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার করব। তো প্রথমে আমরা বলে দিই, আমাদেরকে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ শুধু ইফ এলস এবং ফর লুপ দিয়ে ছেড়ে দেয় না, আমাদের আরও অনেকগুলো কিছু হাতিয়ারপাতি, আরও কিছু যন্ত্রপাতি আমাদের প্রোভাইড করে। এই যন্ত্রপাতিগুলোর মধ্যে আমাদের খুবই পরিচিত একটা জিনিস হলো সেট টাইম আউট। সেট টাইম আউট নিয়ে আমরা সবাই জানি, সেট টাইম আউট। তারপরে আরও কি জানি? আরও জানি বিভিন্ন প্রকারের জিও লোকেশন এপিআই বা নেভিগেশন এপিআইগুলো আছে। তারপর ডম আছে, তারপর কি আছে? ফেচ আছে, ফাইল নিয়ে কাজ করতে গেলে সেটা আছে, বিভিন্ন ধরনের কাজকাম করা আছে। এবং প্রত্যেকটা জিনিস আমি বলতেছি, প্রত্যেকটা জিনিস জাভাস্ক্রিপ্টে লেখা না, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা জায়গায় লেখা। তার মানে আমাদের ওয়েব এপিআই একটা সাইট, তার মানে আমাদের ডান পাশে যে এই পার্টটা আছে, আমার ডান পাশের এই পার্টটা একটা লাইব্রেরিজ অফ কোড বা এপিআই রিলেটেড কোডগুলো এক্সিকিউশনের একটা সাইট, যেটা আসলে কোর জাভাস্ক্রিপ্টের এক্সিকিউশন কনটেক্সটের থেকে টোটালি ডিফারেন্ট। তো আসেন আমরা দুইটা আইডিয়া মার্জ করি। আমরা বলছিলাম জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু কাজ, যেমন ফর লুপ বা ডেটা ইন্টেন্সিভ কাজ করার জন্য, প্রসেস রিলেটেড কাজ করার জন্য, যেগুলোতে সিপিইউ বেশি ইউজ হয়, সিপিইউ পাওয়ার বেশি ইউজ হবে, সেগুলো করার জন্য জাভাস্ক্রিপ্ট একটা সিঙ্গেল থ্রেডে সিঙ্ক্রোনাস ওয়েতে রান করে। যেমন আমরা এটার এক্সাম্পল দিছিলাম এবং বলছিলাম আমার আইও ইন্টেন্সিভ কিছু কাজ আছে,
ইনপুট আউটপুট কিছু কাজ আছে, হেভি লিফটিং কিছু কাজ আছে যেগুলো করতে অনেক টাইম, কমপ্লেক্সিটিস এবং যেগুলোর কোড রান করতে আইও এবং সিপিইউ দুইটারই অনেক বেশি কমপ্লেক্সিটিস ফেস করা লাগে, যেগুলো করার জন্য আমার ওএস লেভেলে কার্নেলের সাথে কথা বলা লাগবে, কার্নেলের সাথে ইন্টারফেসিং লাগবে। যেমন ফেচ এপিআই যখন কল হবে, ফেচ এপিআই কল হলে পুরো নেটওয়ার্ক স্ট্যাক, সেই নেটওয়ার্কে সকেটিং বলেন, রিসিভার বলেন, সেন্ডার বলেন, এই রিলেটেড যত প্রকার লোয়ার লেভেল সিএল লাইব্রেরি আছে সেইগুলোর সাথে কথা বলবে ফেচ এপিআই। সেই ফেচ এপিআইটা কিন্তু জাভাস্ক্রিপ্টে লেখা না, সেগুলো লেখা কোথায়? সেগুলো লেখা হচ্ছে যে আপনাদের C++ একটা ল্যাঙ্গুয়েজে আলাদা একটা লাইব্রেরিতে। তার মানে আপনাকে যখন আমি বলবো এখানে সেট টাইম আউট এখানে লিখতে বলবো, বা ফেচ এপিআই করে একটা গেট পোস্ট লিখতে বলবো, সেগুলো কিন্তু ডিফারেন্ট আর একটা জায়গায় এক্সিকিউট হবে। দেখেন আমি এখানে বিশাল একটা ক্লেম করছি। আমি বলছিলাম যে ফর লুপ টললুপ সিঙ্গে একদম জিনিস যে সাধারণ জাভাস্ক্রিপ্ট কোড সেগুলো তো এখানে আমার এই বাম পাশে এক্সিকিউট হচ্ছে, এই বাম পাশে এক্সিকিউট হবে। আবার এইখানে হেভি লিফটিং যেসব কাজ আছে, নেটওয়ার্ক কল, নেভিগেশন, ডম, ফাইল, সেট, টাইম আউট, মানে টাইম আউট চলবে, এগুলো ডিফারেন্ট আলাদা ল্যাঙ্গুয়েজে লেখা, সি এবং C++-এর লাইব্রেরি ইউজ করে সেগুলো ওএস লেভেলের সাথে কাজ করে, মানে বেশি বেশি কমপ্লেক্স কাজগুলা এগুলা র্যাপ আপ করে আপনাকে এপিআই সেন্ড করা হয়েছে, এগুলো এক্সিকিউট হবে আরেকটা জায়গায়, এবং এই দুইটা এক্সিকিউশন পয়েন্ট তাহলে ডিসকানেক্টেড অবস্থা আছে, এগুলো কানেক্ট হবে কি দিয়ে? কানেক্টিং মেকানিজম কি জিনিস? এইগুলা কানেক্ট হয় একটা কিউ দিয়ে। সো ওয়েব এপিআই এন্ডে যখন কোনো কল রেজিস্টার হয়, কোনো সেট টাইম আউট বা কোনো ফেচের মতো কল রেজিস্টার হয়, সেইগুলা কাজ শেষ হওয়ার সাথে সাথে তারা এরকম একটা কিউ টাইপের স্ট্রাকচার। তো আপনারা জানেন কিউ কি জিনিস? বাসের লাইন, ব্যাংকে গেলে যে লাইন আপনারা ধরেন সেটা একটা কিউ। আপনারা যখন বাসের লাইনে ধরেন সেটা একটা কিউ। আপনারা যখন বিভিন্ন প্রকারের যে কোনো প্রকারের লাইনে ধরেন সেটা হচ্ছে একটা কিউ। ফার্স্ট ইন ফার্স্ট আউট, কিউ স্ট্রাকচারটা কি জিনিস? ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট টাইপের একটা স্ট্রাকচারের একটা জিনিস, যেখানে কোনো কল হইলে সেই কলটা ফার্স্ট ইন করলে ফার্স্টে আউট হবে। অনেক জিনিস আমি ইন্ট্রোডিউস করে ফেলছি ওয়ান বাই ওয়ান, আমি একটু ম্যাপ করাই। তো প্রথমে আমরা দুইটা পয়েন্ট মনে রাখতে বলছিলাম। সেই দুইটা পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্টটা হলো জাভাস্ক্রিপ্ট ইজ এ সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ। যা হবে এর মধ্যে হবে, জাভাস্ক্রিপ্টে যা হবে এর মধ্যে হবে, কিন্তু কঠিন কোনো কাজ দেখলে, আউলানো কোনো কাজ দেখলে, এবং যেখানে এপিআই রিলেটেড কোনো কাজ, নেটওয়ার্ক কল, আইও কল, ডেটাবেস কল, এগুলো দেখলে, ফাইলের কোনো কল, নেভিগেশন, ডম বলেন, যা কল আছে, মানে এইরকম এপিআই লিস্টে এইগুলো যা কল আছে, এই কল দেখলে কি করবে জাভাস্ক্রিপ্ট? নিজে বলবে ভাই আমি পারবো না, আই এম ভেরি সরি, তুমি ডান পাশে যাও, ওই C++-এর কোড যে লাইব্রেরি যারা লিখছে তুমি ওদের কাছে যাও। ওরা তখন কি করবে? ওরা তখন পুরা জিনিসটার কল হ্যান্ডেল করে, এইখানের কাজ শেষ হলে, নেটওয়ার্ক কলের কাজ শেষ হলে ডেটা লোড করে এখানে একটা কলব্যাক এন্ট্রি করবে। এখানে একটা থিওরি আসলো কলব্যাক। তো আমি আবার একটু জিনিসটা পুরা রিক্যাপ করাই। দুইটা জিনিস, জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ, এটা আমরা বুঝছি। তারপর হেভি লিফটিং কাজ মানে ওয়েব এপিআই রিলেটেড কোনো কাজ দেখলে, বা কোনো অ্যাডভান্স এপিআই রিলেটেড কোনো কাজ দেখলে, যেগুলো আমরা লিখিনি, অন্য কেউ লিখছে। এখন আপনি বলবেন ভাইয়া আমরা লিখিনি, অন্য কেউ লিখছে, এটা ডিফারেন্ট, মানে এইটার ডেফিনেশনটা আপনি একটু বুঝায় বলেন। দাঁড়ান আপনারা আমি বুঝায় বলতেছি। সেট টাইম আউট একটা ফাংশন, কারেক্ট? সেট টাইম আউট একটা ফাংশন। এই সেট টাইম আউট ফাংশনটাকে আপনি লিখছেন? আপনি লেখেননি, বাট এটা কল করতে পারতেছেন। ফাংশনের ডেফিনেশন কোথায়? ফাংশনের বডি কোথায়? ফাংশনটা লিখছে কে? দেখেন এখানে এতগুলা লাইনের যে কোড লেখা আছে, এটা কে লিখছে? এটা অন্য কেউ লিখছে। সেট টাইম আউটের ফাংশন আপনি শুধু কল করতেছেন। এটা একটা এপিআই, এটা একটা অ্যাডভান্স প্রোগ্রামিং ইন্টারফেস, আপনি একেই এপিআই ধরতে পারেন, একে কেউ প্রোভাইড করছে, আপনি এটার কনজিউমার। সো যখন সেট টাইম আউট কল হবে ইন্টারনালি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের মধ্যে, যে কলিংটা হবে, এই জাভাস্ক্রিপ্টের এই কলিংটা হবে সিঙ্গেল আরেকটা থ্রেডে, নট ইনসাইড জাভাস্ক্রিপ্ট মেইন কল স্ট্যাক। জাভাস্ক্রিপ্টের এই কল স্ট্যাকটাকে যদি আমরা জাভাস্ক্রিপ্টের এই কল স্ট্যাকটাকে যদি আমরা মেইন কল স্ট্যাক চিন্তা করি, সেট টাইম আউট এর মধ্যে এক্সিকিউট হবে না। তো চলেন আমরা একটা কোড লিখে ফেলি। তো আমি কনসোল লগ দিয়ে দিব এখানে 1, কারেক্ট? কনসোল লগ দিয়ে দিব এখানে 1, আর আমি একটা সেট টাইম আউট লিখবো। সেট টাইম আউটের মধ্যে আমি টাইম আউট দিলাম 1000 মিলিসেকেন্ড এবং লক করব 2। আমি 2 লক করব। এইটার আনসার কি হবে? এটার আনসার হবে, দেখেন আমি প্রথমে নোড app.js করলাম, প্রথমে 1 লিখলো, তারপর 2 লিখলো। আপনার কাছে মনে হতে পারে আপনি তো সিকোয়েন্সিয়ালি লিখছেন, এটা সিকোয়েন্সিয়ালি আপনার রান হয়েছে, সমস্যা নাই, এটা আপনার ওই যে সিঙ্ক্রোনাস ওয়েতে রান হয়েছে। বাট আমি যদি এখন এটা লিখি কি হওয়া উচিত?
আপনার সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের হিসাব ভুলে যান। কোড মানে রান বাটনে ক্লিক করলে কোড উপরে থেকে নিচে এক্সিকিউশন শুরু হবে, এবং নিচে থেকে এক্সিকিউট শুরু হলে এখানে প্রথমে দেখবে 2 নাম্বার লাইন আমার 2 একটা কনসোল লগ আছে, 2 প্রিন্ট হবে, তারপর 5 নাম্বার লাইনে অবস্থিত কনসোল লগ 1 প্রিন্ট হবে। এখানে হইলটা কি? প্রথমে 1 প্রিন্ট হলো, 1 তো পরে লেখা, 1 এখানে কেন আগে প্রিন্ট হলো এবং 2 কেন পরে প্রিন্ট হলো, এটা হচ্ছে বোঝার বিষয়। এইটাই আমাদের ইভেন্ট লুপের ইন্ট্রোডাকশন, ইন্ট্রো টু ইভেন্ট লুপ। এই কাজটা কেন হলো এবং কিভাবে হলো, ইভেন্ট লুপের এই কাজটা কিভাবে হলো এবং কেন হলো। সো এখন আমি আপনাকে ম্যাপ করাইতে বলবো, আমাদের যে কোডটা দেওয়া আছে এই কোডের এগেনস্টে ম্যাপ করাইতে বলবো। জাভাস্ক্রিপ্ট যখন কোডটা মেইন কলসটাকে রান করবে তার আগে ও একবার স্ক্যান করে নেয় যে আমার কোডে কী কী দেওয়া আছে, কী কী মেমোরি ক্রিয়েশন ফেজ আছে, ওইটা ও ডান করে নেয়। তারপরে ও কোড এক্সিকিউশন ফেজে যখন আসে তখন ওর হিসাব কিতাবটা শুরু হবে। কোড এক্সিকিউশন ফেজে এসে দেখবে এখানে কি একটা সেট টাইম আউট। সো ও যখন এইখানে সেট টাইম আউটটা রেজিস্টার করতে যাবে, সেট টাইম আউটটা কোথায় রেজিস্টার করতে যাবে? প্রথমে এইখানে সেট টাইম আউট, এখানে রেজিস্টার করতে আসছে, রেজিস্টার করতে এসে আর মাথা খারাপ হয়ে গেছে, আমি তো সেট টাইম আউটের ডেফিনেশন আমার কাছে নাই। এটা কোথায় লেখা আছে? এই সেট টাইম আউটটা লেখা আছে ওয়েব এপিআই এন্ডে। তার মানে তুমি যেই কলটা করবা, আমার যে কম্পিটিশনটা হবে, আমার যেই ফাংশন কলের এক্সিকিউশন পয়েন্টটা হবে, এক্সিকিউশন হবে কোথায়? এইটার মধ্যে, এই সাইডে এক্সিকিউশনটা হবে। এখন এই সাইডে যখন এক্সিকিউশনটা হবে, ধরা গেল এই সাইডে এক্সিকিউশন হয়ে বসে আছে, এক্সিকিউশন যখন শেষ, মানে টাইমারের মধ্যে আপনি 1000 ms আপনি এক্সিকিউট করতে বলছেন, এইটা এক্সিকিউট হবে আসলে সি এর কোনো এন্ডের লেখা কোডে এক্সিকিউট হবে। এই এক্সিকিউশনটা শেষ হইলে এই কল ব্যাকটা এইখানে রেজিস্টার হবে। এতটুকু পর্যন্ত আমাদের বুঝতে হবে, এতটুকু পর্যন্ত আমাদের বুঝতেই হবে, আর কোনো উপায় নাই। তো এইখানে আসে কেরামতির বিষয়টা। এই যে কাজটা হইল, মানে এই যে সেট টাইম আউটের মধ্যে, মানে এপিআই এ যে কাজগুলো হবে সেইগুলোর জন্য জাভাস্ক্রিপ্টের কোড ব্লক বসে থাকবে না, সিনক্রোনাস কোডগুলো বসে থাকবে না জাভাস্ক্রিপ্টে। তাহলে 2 ধরনের কোড এক্সিকিউশন পয়েন্ট আছে, একটা লেফট সাইডে যেখানে জাভাস্ক্রিপ্টের কোডগুলো এক্সিকিউট হবে, আর যদি কোনো ওয়েব এপিআই বা কোনো এপিআই রিলেটেড অ্যাডভান্স কোনো টাস্ক দেখে, এগুলোকে হেভি লিফটিং টাস্কগুলোকে এখানে অফলোড করবে। এই যে কাজগুলোকে অফলোড করবে এগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট বসে থাকে না, জাভাস্ক্রিপ্টের এই থ্রেডটা বসে থাকে না, জাভাস্ক্রিপ্টের মেইন কল স্ট্যাক বসে থাকে না, জাভাস্ক্রিপ্টের এক্সিকিউশন কনটেক্সটের এই সাইডটা, লেফট সাইড, দ্য ব্ল্যাক সাইড, এটা বসে থাকে না, এটা বসে থাকে না। পুরা জিনিসটা আমি আবার বলি, দেখেন জাভাস্ক্রিপ্টে যখনই কোনো ওয়েব এপিআই রিলেটেড কাজ দেখবে, সেই কাজটাকে আগে তো রেজিস্টার থাকবে, রেজিস্টার থেকেও বুঝবে আচ্ছা এটা একটা সেট টাইম আউট, এটা আমার মধ্যে নাই, এটা অফলোড করে দিবে অন্যখানে। ইমিডিয়েটলি অফলোড করে দেওয়ার পর অ্যাজ ইফ এইটা সেট টাইম আউট এখানে রেজিস্টারই হয়নি, কিচ্ছু নাই, ও বাদ হয়ে এখানে চলে গেছে। ইমিডিয়েটলি তো পরের লাইনটা সে পিক আপ করবে, 5 নাম্বার লাইন পিক আপ করবে, 5 নাম্বার লাইনের কোডটা, এই 5 নাম্বার লাইনের কোডটা এখানে এসে এক্সিকিউট হবে। এখন তাহলে আপনি বলেন 5 নাম্বার লাইন এক্সিকিউট হয়ে যাওয়ার পর মেইন কল স্ট্যাক ফাঁকা, তাহলে 2 নাম্বার লাইনের থাকা কোডটা আমার এক্সিকিউট হইলো কিভাবে? ওই যে আমি বললাম ওয়েব এপিআই এন্ডে এটা 1000 ms ওয়েট করবে, 1000 মিলিসেকেন্ড ওয়েট করবে, 1000 মিলিসেকেন্ড ওয়েট করার পর যখন টাইমারটা C++ এন্ডে কোড শেষ হবে, এখানে একটা মেসেজ কিউ আছে, যারা RabbitMQ বা কাফকা এই ধরনের কিউ চিনেন, বা যারা পাবসাব বিভিন্ন ধরনের আর্কিটেকচার বুঝেন এবং কিউ ডেটা স্ট্রাকচারটা বুঝেন, তাদের জন্য এই জিনিসটা বুঝতে সহজ হবে যে জিনিসটা কীভাবে কাজ করে। এর কাজ শেষ হইলে এই ফিফো টাইপের একটা স্ট্রাকচারে এটা পুশ করে, এটা স্ট্যাক বা কিউয়ের যে ডেটা স্ট্রাকচার, বেসিক ডেটা স্ট্রাকচার যারা পড়ছেন ডেটা স্ট্রাকচারে, ওই জিনিসটা এখানে ইউজ হয়। ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেই কলব্যাকটা ফার্স্ট আসবে সেই কলব্যাকটা ফার্স্ট এইখানে এন্ট্রি নেবে, সেই কলব্যাকটা ফার্স্ট এই মেইন কলসটাকে আবার এন্ট্রি নিবে। কলব্যাক, আপনারা জানি কলব্যাক ফাংশন কি, আপনি কলব্যাক ফাংশন যদি না পারেন আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। কলব্যাকের 2টা ব্যবহার, একটা হচ্ছে ইভেন্ট লুপের মধ্যে এই যে ডেটা পাসিং বা ইভেন্ট লুপের এই সাইড থেকে এই সাইডে আসার জন্য কলব্যাক ইউজ হয়, আর একটা কলব্যাক এজ এ হায়ার অর্ডার ফাংশন, ম্যাপ ফিল্টার্স এসব ফাংশন ইউজ হয়। নিচে দেওয়া লিঙ্কটা একটু দেখে নেবেন, কলব্যাক বোঝা আগে মোস্ট ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ইভেন্ট লুপ। তো এই কলব্যাকটা কোথায় থাকবে, এই কলব্যাকটা রেজিস্টার কোথায় হচ্ছে, এই কলব্যাকটা রেজিস্টার হচ্ছে যে এইখানে উইথ কলব্যাক, এইখানে রেজিস্টার হবে। যখন দেখবে মেইন কল স্ট্যাক ফাঁকা, এইখানে অনবরত একটা লুপ চলে, এইখানে কি চলে, অনবরত একটা লুপ চলে, এর একটা অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম ফলো করে অনবরত একটা লুপ চলবে। কলব্যাক যখনই দেখবে এটা ফাঁকা, আচ্ছা আমি কলব্যাকটা রেজিস্টার করি, এই কলব্যাকটা যখন রেজিস্টার করছি তখন আমার মধ্যে কি কনসোল লগ 2 ওই ফাংশনটা আছে, ভিতরে একটা ইনার ফাংশন আছে, ওই ইনার ফাংশনটাকে তখনও এইভাবে এক্সিকিউট করে দেয়, এর মধ্যে আপনার এই সিবি ফাংশনটা থাকে, দ্যাটস ইট, পুরা লুপটা কমপ্লিট। আর এইটা হচ্ছে একটা ইভেন্ট লুপ, এই পুরো সিস্টেমটাকে বলে ইভেন্ট লুপ। পুরা সিস্টেমটা কিন্তু বিভিন্ন পার্ট আছে। পুরো ইভেন্ট লুপ যখন আপনি ইন্টারভিউ বোর্ডে ব্যাখ্যা করতে যাবেন বলবেন
আমি অ্যাজিউম করতেছি বাম পাশে একটা মেইন কল স্ট্যাক আছে, ডান পাশে একটা ওয়েব এপিআই সাইড আছে, যেখানে ওয়েব এপিআই বা লাইব্রেরি কোডগুলা যেমন সেট টাইম আউট, নেভিগেশন বা ফেচ এই ধরনের কোডগুলো এক্সিকিউট হবে। এই এক্সিকিউশন পয়েন্টটা কিন্তু আলাদা। এই এক্সিকিউশন পয়েন্টটা ওই যে মেইন কল স্ট্যাক থেকে টোটালি ডিফারেন্ট। আপনি এটা আগে বলে নেবেন। বলে নেওয়ার পর আপনি বলবেন এখানে নিচের দিকে আমার একটা কিউ চিন্তা করতে হবে। নিচের দিকে একটা কিউ থাকে, সেই কিউয়ের কাজ হলো ডান পাশে এই ব্লু সাইডের ডান পাশে যে আপনার সাইড আছে এই সাইড থেকে কোড এক্সিকিউশন শেষ হলে ও কিউয়ের মধ্যে কলব্যাকগুলো এন্ট্রি করায়, এবং যখন দেখে এই কল স্ট্যাকে আর কিছু নাই তখন কলব্যাকগুলোকে আবার পুশ করা শুরু করে মেইন কল স্ট্যাকে। তো আমি যদি পুরা কোডটাকে ভাঙার ট্রাই করি, তো এখানে 1 নাম্বার কাজটা কি হবে, এই সেট টাইম আউটটা এখানে রেজিস্টার হবে। সেট টাইম আউটটা রেজিস্টার হওয়ার পরে এই সেট টাইম আউটটা কি হবে, এই 2 নাম্বারে এই মেইন কল এইখানে চলে আসবে। এটা হলো 2 নাম্বার অ্যাকশন। 2 নাম্বার অ্যাকশন এটা চলে যাবে যখন এইটা ফাঁকা হয়ে যাবে, আমার মেইন জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এই সেম আউটটা যখন রেজিস্টার হবে, ভালো কথা, সেখানে কলব্যাক নিয়ে রেজিস্টার হবে, কলব্যাক জিনিসটা নিয়ে রেজিস্টার হবে। তারপর এইখানে 3 নাম্বার যে অ্যাকশনটা হবে, 3 নাম্বার অ্যাকশনের মধ্যে আমাদের এই 5 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে। 5 নাম্বার লাইনের কনসোল লগ 1 যেটা আছে সেটা এক্সিকিউট হবে। এই এক্সিকিউট হয়ে যাওয়ার পর এটা কয় নাম্বার কাজ হবে আমি বললাম, এটা হবে 3 নাম্বার কাজ। এই 3 নাম্বার কাজটা শেষ হয়ে যাবে ইমিডিয়েটলি। এখানে আসার সাথে সাথেই 5 নাম্বার লাইনটা শুট হয়ে যাবে, কারণ এটা অ্যাডভান্স এপিআই এর কোনো অংশ না, মানে এই পাশে আপনার যে এক্সিকিউট হওয়ার মতো কোড না। এক্সিকিউট হওয়ার মতো কোড হলে কিন্তু এটাও আপনার ডান পাশে চলে যেত। সো নাও এই 2 নাম্বারে আপনার 1 মিলি সেকেন্ড বা 0 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড যাই বলেন, এই কোডটা শেষ হওয়ার আগেই এই কোডটা এক্সিকিউশন শেষ হয়ে যাবে। শেষ হয়ে এটা সাইড কারে বাদ হয়ে যাবে যে আমার 3 নাম্বার কাজ শেষ। এখন 4 নাম্বার জায়গায় 1000 মিলি সেকেন্ড ওয়েট করবে কোথায়, এই 4 নাম্বার স্টেপে 1000 মিলি সেকেন্ড ওয়েট করতেছে, মানে 1000 ms ওয়েট করছে ওই যে সি প্লাস প্লাস লাইব্রেরি এন্ডে, যেখানে সি প্লাস প্লাস কোড এক্সিকিউট হচ্ছে। কারণ আমরা বলছি যে সি প্লাস প্লাস কোড এক্সিকিউট হইতে পারে জাভাস্ক্রিপ্টের কনটেক্সট থেকে। এটা জাভাস্ক্রিপ্ট ইন্টারনালি তার রান টাইম এবং V8 ইঞ্জিন দিয়ে কন্ট্রোল করে। নোড.js এর ক্ষেত্রে লিবাফ আছে, অনেক মেকানিজম আছে, সেগুলো আমাদের বোঝার দরকার নেই। আমরা শুধু বলি এই সি প্লাস প্লাস যে কোডটা রান হয়েছে, ডিফারেন্ট একটা প্রসেস, ডিফারেন্ট একটা থ্রেডে রান হয়েছে, সেখানে 1000 মিলি সেকেন্ড ওয়েট করার পর 4 নাম্বার স্টেপ হচ্ছে ওয়েট করবে। 5 নাম্বার স্টেপ হচ্ছে যদি ওয়েট করা শেষ হয়, ওয়েট করা শেষ হইলে 5 নাম্বার স্টেপে কি করবে, এখানে একটা কলব্যাক রেজিস্টার করবে। আর ইন বিটুইন এইখানে একটা সদ্দার থাকে, ও ইভেন্ট লুপ ঘুরতেছে। যখন দেখবে ফিফোতে একটা আইটেম আছে এবং মেইন কল স্ট্যাক ফাঁকা আছে, ও আরামসে এটারে এইখানে নিয়ে যাবে। মেইন কল স্ট্যাক ফাঁকা আছে, আরামসে এটারে ওইখানে নিয়ে যাবে। মেইন কল স্ট্যাকটা ফাঁকা থাকতে হবে। তার মানে এখানে যদি আপনি 5000 বা 5 লাখ বার একটা ফল লুপ চালান, ততক্ষণে পর্যন্ত মেইন কল স্ট্যাক এই যে কলব্যাক এখানেই বসে থাকবে। যদি এটা জ্যামড অবস্থায়, এখানে কোনো আইটেম জ্যামড অবস্থায় থাকে, সিপিইউ ইন্টেন্সিভ কাজ করে, আপনি ব্লক করে রাখেন মেইন থ্রেডকে, এ কিন্তু এই কলব্যাকটা নিয়ে এক্সিকিউট করতে পারবে না। এটাকে পুরো ফাঁকা পাবে, তারপর কলব্যাক এখানে যাবে, তারপর এই কলব্যাকটা এক্সিকিউট হবে যার মধ্যে লেখা ছিল কনসোল লগ 2। তার মানে কনসোল লগ 2 ব্যাপারটা প্রিন্ট হবে। দেখেন জাভাস্ক্রিপ্টে মাত্র এতটুক লাইনের যে কোড, এই পুরা লাইনের কোডটুকুর মধ্যে কত কমপ্লেক্স জিনিস অবস্থান করে। এটা হচ্ছে দ্য বিউটি অফ জাভাস্ক্রিপ্ট, কমপ্লেক্সিটিস অফ জাভাস্ক্রিপ্ট অ্যান্ড দ্য ফান পার্ট অফ জাভাস্ক্রিপ্ট। দেখেন মানুষজন কলব্যাকের অনেক এক্সাম্পল দিবে, মানুষজন কলব্যাক নিয়ে অনেক কঠিন কথা বলবে। ডোন্ট গেট কনফিউজড, এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। কলব্যাক হলো কি, জাভাস্ক্রিপ্টের একটা এক্সিকিউশন কনটেক্সট থেকে যখন মেইন কল স্ট্যাকে আসে, অন্য যে আরেকটা আপনার হচ্ছে যে অন্য যে কলিং থ্রেডে যায়, এই যে অন্য জায়গায় যখন আমি গেলাম, সেট টাইম আউট তো আমার অন্য জায়গায় এক্সিকিউট হবে, উইচ সি এবং সি প্লাস প্লাস কোড হইতে পারে, পাইথন বা রাস্টের কোড হইতে পারে, ওটা নো। এই যে লাইব্রেরি অংশের কোড এক্সিকিউট করবে, আপনাকে তো সেটা আবার ফেরত আসতে হবে। কোথায়? এইখানে তো ফেরত আসতে হবে। আলটিমেটলি ডেটা পার্ট নিয়ে এখানে ফেরত আসতে হবে। তাহলেই না ডেটা বা প্রসেস ডেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, আদারওয়াইজ কাজ কিন্তু করতে পারবেন না। যেমন নেটওয়ার্ক কলের কথা চিন্তা করেন, তো আপনারা যদি একটা ফেচ এপিআই এক্সাম্পলের কথা চিন্তা করি আমরা, এই যে নেটওয়ার্ক কল, এখানে একটা এখানে অ্যাওয়েট দিছে, আমাদের এত কিছু দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা এই সিম্পল এবং খুবই ছোট একটা কোড, এইটা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কি হয়েছে, আমরা ফেচ এপিআই ইউজ করছি। তার মানে যদি এই কোডটা জাভাস্ক্রিপ্ট মেইন কলস থেকে আসবে, দেখবে কি এখানে একটা ফেচ কল আছে, এই ফেচ কলটা আমার জিনিস না, এই ফেচ কলটা কার জিনিস, ওয়েব এপিআই সাইডে অন্য আরেকটা ইমপ্লিমেন্টেশন কল হবে। আরামসে কি করবে, এই কলটা এখানে নিবে, আরামসে এই কলটা নেওয়ার পর কি করবে, আরামসে এই কলটা এখানে নেওয়ার পর বলবো আমি আচ্ছা
নেটওয়ার্ক স্ট্যাক ইউজ করব, আমি এই ধরনের বিভিন্ন ধরনের টিসিপি আইপি সকেটিং পোর্ট বিভিন্ন নেটওয়ার্ক স্ট্যাক যে আছে আপনার ওএস লেভেলের নেটওয়ার্ক ফুল নেটওয়ার্ক স্ট্যাকও ইউজ করবে। সেই কমপ্লেক্সিটিস কিন্তু আপনার চিন্তা না। আপনার চিন্তা কি? আপনার চিন্তা হলো ফেচ এপিআই কল শেষ হলে আপনাকে এই যে পুরো নেটওয়ার্ক স্ট্যাক থেকে কল করে C++-এর ওই কোডটাকে আপনাকে কিছু ডেটা দিবে, এবং যেই কলব্যাক, এই যে কলব্যাকের মধ্যে আপনি রেজিস্টার করছেন না, কলব্যাকের মধ্যে যে একটা এই যে ডট দেন দিয়ে যে রেসপন্স দিচ্ছেন না বা ডেটা আপনারা কল করেন, সেই ডেটা লোড হয় কিন্তু ডিফারেন্ট একটা সাইডে। ওই ডেটা নিয়ে এসে যে আপনার মেইন কলসটাকে আবার আসতে হবে, সেই আশাটা ঘটে এই ইভেন্ট লুপের মধ্য দিয়ে। একটা কিউয়ের মধ্যে প্রথমে কলব্যাকটা রেজিস্টার হবে উইথ ডেটা। এই ডেটা প্রডিউস করছে কে? এই ডেটা কিন্তু আপনার জাভাস্ক্রিপ্টের মেইন কল স্ট্যাক প্রডিউস করে নাই, এই জায়গাটা প্রডিউস করে নাই, প্রডিউস হয়েছে এইখানে। সেই ডেটাটা আপনি পাইছেন ইভেন্ট লুপের এই কিউ সাইডে, এবং কিউতে আপনি ডেটাটা যখন পাইছেন, পাওয়া শেষ হইলে যদি আপনার মেইন কল স্ট্যাক ফাঁকা থাকে, এইখানে এসে আপনি কনসোল লগ করবেন বা অন্য কোনো কাজে দেন করে অন্য কোনো কাজে, বা পরে যদি আপনার এই ডেটাটা ইউজ হয় সেখানে আপনি ইউজ করবেন। বাট আপনাকে বুঝতে হবে যে ফেচ এপিআই কোনোভাবেই ফেচ এপিআই পরের কোডের জন্য ওয়েট করবে না। ফেচ এপিআই কোনোভাবে পরের কোডের জন্য ওয়েট করবে না। তো আপনাকে আমি একটা এক্সাম্পল এখানে দেখাবো। ঠিক একইভাবে আপনি অ্যাসিনক্রোনাস ওয়েব এপিআই এন্ডে যত প্রকারের কোড আছে সবগুলো অ্যাসিনক্রোনাস এইরকমভাবেই ওই সাইডে জাভাস্ক্রিপ্টের অন্য আরেকটা কনটেক্সটে রান হবে, একটা কল ব্যাকের থ্রুতে অন্য একটা জায়গায় রান হবে। এখন আপনার খুঁজে বের করতে হবে, ইন্টারভিউ বোর্ডে যখন জিজ্ঞাসা করবে সেট টাইমারটা কি ওয়েব এপিআই পার্ট কিনা, কমন জিনিস নিয়ে ডিসকাস করা হবে। নেটওয়ার্ক কল যেমন এক্সিওস বা ফেচ এপিআই বা হচ্ছে ফাইল রিলেটেড কাজ, নেভিগেশন, স্টোরেজ, এই জিনিসগুলো কিন্তু আপনার এই বাম সাইডেই রেন্ডার, ডম এপিআই রিলেটেড কাজ, এগুলো কিন্তু আপনার ওই ডান সাইডে ওয়েব এপিআই সাইডে এক্সিকিউট হবে। ডান সাইডে যেগুলো এক্সিকিউট হবে ওগুলোর মেকানিজম দুইটা। এগুলো কলব্যাক দিয়ে আবার ঘুরে আসবে মেইনে, কলব্যাক দিয়ে ঘুরে আসবে আবার বামে, কলব্যাক দিয়ে ঘুরে আসবে বামে। শুধু মাঝখানে একটা কিউ থাকবে, যেই কলব্যাকটা ফার্স্টে আসছে সেটার অর্ডার মেনটেন করার জন্য একটা কিউ থাকে। আর মেইন কল স্ট্যাকটা কি ফাঁকা হয়েছে কি হয়নি এটা চেক করার জন্য একটা লুপ সবসময় স্ক্যান করে তুই ফাঁকা হয়েছিস কিনা। দ্যাটস দ্য মেইন থিং অফ জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লুপ। আপনি যদি এটা বুঝে থাকেন, জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লুপ রিলেটেড কোনো ইন্টারভিউ আপনি আগাবেন না। সো প্রথমে যদি এখানে আপনার ওয়ানটাকে আমি উপরে লিখে দেই, আপনাকে যদি উপরে ওয়ানটাকে লিখে দেই, এখন এরকম ইন্টারভিউ প্রশ্ন যদি প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আউটপুটে যে আমার যেই জিনিসগুলো অফলোড হবে, ইমিডিয়েট অফলোড হয়ে যাবে, ওইগুলো বাদে মেইন কলস থেকে যেগুলো পড়ে থাকবে ওইগুলো সাথে সাথে এক্সিকিউট হবে। ওইগুলোর মধ্যে কোনো প্রকারে চোখ বন্ধ করে ওইগুলো সিনক্রোনাস আউটপুট আপনি দিয়ে দিবেন। প্রথমে বলবেন আগে ওয়ান এক্সিকিউট হবে, পরে হীরা এক্সিকিউট হবে, তারপরে আপনি সেট টাইম আউটের হিসাবে আসবেন, অ্যাজ ইফ যে সেট টাইম আউটের কোডটা আপনার এখানে লেখা আছে। দ্যাটস ইট। এইভাবে উত্তর দিলেও আপনার কিন্তু হয়ে যাবে। দেখেন এই কোডটা রান করলে কি উত্তর আসবে? 1 আসবে, তারপরে হীরা আসবে, তারপরে 2 আসবে। এই কোডটা রান করলে 1 হীরা এবং 2 আসবে। এটা কিন্তু খুবই সহজ, এই জিনিসগুলো খুবই সহজ। আমরা কিন্তু বেশি ইংলিশ লেকচার নিতে নিজেদের লাইফটা বেশি ডিফিকাল্ট করে ফেলি, আর আমরা কেউ এগুলো নিয়ে ডিপলি চিন্তাও করতে চাই না, চিন্তা করলেও এক্সপ্লেন করে মানুষকে বুঝাইতে চাই না, কারণ আমাদের অভ্যাসই এরকম, আমরা মানুষকে বুঝাইতে পছন্দ করি না, নিজে বাঁচলে বাপের নাম। যাই হোক, আপনারা দেখেন এই জিনিসটা হচ্ছে এইরকম। এটার আউটপুটটা আমি এখন দেখাচ্ছি, দেখেন 1 হীরা তারপর 2, এটার আউটপুট খুবই সিম্পল। তো আপনাকে এখন এই টাইপের প্রশ্ন যদি আপনি পারেন, আপনাকে এই জিনিসটার কমপ্লেক্সিটিস একটু বাড়ায় দেওয়া হবে, বাড়ায় দিয়ে না আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা ভাইয়া তাহলে আপনি বাদ দেন, আপনি এইটার আউটপুট বের করেন, এইখানে 2 দিলাম, এইখানেও আমি 2 দিলাম, উপরে 1 দিব। এইটার আউটপুট কি হবে? সেট টাইম আউটের মধ্যে যদি কোনো স্পেসিফাইড টাইম না দেয়া থাকে, যদি না দেয়া থাকে, তাহলে এগুলা 0 মিলিসেকেন্ড নিয়ে আপনার ইভেন্ট লুপের ওই ওয়েব এপিআই সাইডে রেজিস্টার হবে। ইভেন্ট লুপের যে অন্য একটা সাইড আছে যেখানে কল এক্সিকিউট হয়, সেইখানে এইটা রেজিস্টার হবে। তো এখানে দেখেন 1 এবং 2, কারণ এই দুইটা হচ্ছে যে এই সেট টাইম আউটের মধ্যে এগুলো সিকোয়েন্সিয়ালি রেজিস্টার হয়েছে, প্রথমে 1 এবং পরে 2, দুইটা একই প্রায়োরিটির হইলেও আগে কোনটা রেজিস্টার হয়েছে সেটা ফলো করা হবে। সেই জন্য যদি একই প্রায়োরিটির একই টাইম লেন্থের হয়, তাহলে প্রথমে যেটা রেজিস্টার হচ্ছে সেটা প্রায়োরিটি পাবে। এখন আপনাকে বলি আমি, এইখানে যদি আপনি 4000 দেন, তার এইখানে যদি আপনি 5000 দেন, এইখানে যদি আপনি এটা বেশি হয়ে গেল, উপরেরটা দিলাম আমি 3000, হ্যাঁ, আর নিচেরটা দিলাম আমি কি 2000, উপরেরটা 3000 দিলাম, নিচেরটা দিলাম 2000। আমি যদি এখন এক্সিকিউট দেই, আমার কোনটা আগে এক্সিকিউট হবে?
আপনারা একটু বলেন, টাইম নিয়ে একটু একটু চিন্তা করেন, পজ করে একটু চিন্তা করেন। এটা আসলে এক্সিকিউট হবে, প্রথমে হচ্ছে যে আপনার 2 এক্সিকিউট, তারপরে 1 এক্সিকিউট। প্রথমে 2 এক্সিকিউট হবে, পরে 1 এক্সিকিউট হবে। আবার সেম ঘুরে উল্টে আমরা পেঁচালে আসছিলাম যে ভাই আপনি এতক্ষণ পেঁচাল পারলেন, যে জাভাস্ক্রিপ্ট যাই করবে না করবে এই মেইন কল স্ট্যাকের এন্ডটা সিঙ্ক্রোনাস হবে। এটা কি সিঙ্ক্রোনাস হয়েছে? এটা সিঙ্ক্রোনাস হয় নাই। এইখানে কি হয়েছে এটা আমরা একটু বুঝবো। দেখেন এখানে এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ঝামেলাটা লাগেই এই এন্ডে। প্রথম পার্টটা খুবই ইজি, ঝামেলাটা লাগবে এই এন্ডে। দেখেন এখানে সেট টাইমারটা কোথায় এক্সিকিউট হবে? আপনার মেইন কল স্ট্যাকে হবে না, আপনার এটা কোথায় এক্সিকিউট হবে? অন্য আরেকটা জায়গায়, অন্য একটা থ্রেডে। ওই থ্রেডে সেট টাইমার আসলে কিভাবে কল এক্সিকিউট হবে, ফেচ এপিআই আসলে কিভাবে হবে, সব কোড লিখে দেওয়া আছে। ওই সাইডে সব কোড লিখে দেওয়া আছে। আপনি কি হবে, সেট টাইমার যখন আসবে তখন ওইখানে একটা ট্রি টাইপের মিন ম্যাক্স হিপ, ট্রি টাইপের একটা হিপ ক্রিয়েট করা হবে। ট্রি টাইপের একটা হিপের মধ্যে এগুলোর হিসাব রাখা হয়। তো এইরকম যদি সেট টাইমার থাকে, টাইমার যেটাই হোক, কম হোক বা বেশি হোক, সেটা মোটেও আপনাদের প্রথম দেখায় বিবেচ্য বিষয় না। আপনারা প্রথম দেখায় যেটা করবেন যে এই ভিতরের কলব্যাকটা রেজিস্টার হবে এবং 3000 ms টাইম দেওয়া আছে, 3000 মিলি সেকেন্ড। কোথাও না কোথাও একটা ডিফারেন্ট আর একটা কেচ্ছা কাহিনী, ওইটাতে আমরা না যাই। ডিফারেন্ট একটা স্ট্রাকচারে, আপনার মিন হিপ টাইপের একটা স্ট্রাকচারে এটা কন্ট্রোল হবে। তো ও কি করবে, টাইমারটা কিভাবে কাজ করবে, দুইটা টাইমারই একসাথে আপনার এখানে রেজিস্টার হবে আর কি। এটা সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস কোনো বিষয় না, দুইটা টাস্ক একসাথে রেজিস্টার হবে এই সাইডে। তো হওয়ার পরে বড়টা যখন ছোটোটা এটার কাজ শেষ হয়ে যাবে, দাপাদাপ কাজ শেষ হয়ে যাওয়ার পর এই কল ব্যাকটা এখানে রেজিস্টার হবে। এইটার যদি এর কল ব্যাকটা রেজিস্টার হয়ে গেছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ টাইপের স্ট্রাকচারে, কারণ এটা অল্প টাইমের যে দুইটা টাইমার ছিল, কল ব্যাক না যে দুইটা টাইমার রেজিস্টার হয়েছিল, একটা ছোট একটা বড়। যেটা ছোট দুইটার কাজ কিন্তু শুরু একদম রেজিস্টার হওয়ার সাথে সাথেই কাজ শুরু হয়ে যাবে। যেটার কাজ আগে শেষ হবে ওইটা আগে এখানে রেজিস্টার হবে। যদি মানে যেটা টাইমারটা বড় ওয়েটিং টাইম, সেটার কাজ শেষ হয়ে যাওয়ার পর আবার এইখানে রেজিস্টার হবে। মানে টাইমার যত ফাস্ট কাজ শেষ করবে তত ফাস্ট এখানে এই কিউয়ে রেজিস্টার হবে। ঠিক সেই জন্যই কিন্তু এখানে সিঙ্ক্রোনাসের ব্যাপারটা নাই। যার কাজ আগে এই এন্ডে শেষ হবে সে আগে কিউতে রেজিস্টার হবে, রেজিস্টার শেষ হইলে কিউতে রেজিস্টার হবে, এবং এই মেইন কল স্ট্যাক ফাঁকা থাকলে এই কল ব্যাক একটা করে একটা এখানে উঠবে একটা করে কাজ শেষ হবে, শেষ। এটা ফাঁকা হয়ে যাবে, এখানে কোনো কিছু আর নেই। যতক্ষণ পর্যন্ত না মেইন কল স্ট্যাকে আর কোনো জিনিসপাতি থাকে ততক্ষণ পর্যন্ত এটা ফাঁকা এবং আইডল অবস্থায় পড়ে থাকবে। সো দ্যাটস দ্য রিজন যে দুইটা কল ব্যাক আপনার 2000-3000 থাকার সিকোয়েন্সিয়ালি থাকার ফলেও সেট টাইম আউট এই সাইডে এসে কিন্তু এক্সিকিউশন টাইম ওয়াইজ ভ্যারি করবে, নট আপনার ব্লক সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাসের হিসাবই করবেন না। যতক্ষণ লাগবে অতক্ষণ এখানে এক্সিকিউট হবে এবং সাথে সাথে একটা কল ব্যাক ট্রিগার করে দেবে, দ্যাটস ইট। তো জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ, ইভেন্ট লুপ রিলেটেড ইন্টারভিউ, আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, টপিকটা না বলি আগে আমরা ডিসকাশনটা সেরে নেই। সেটা হচ্ছে এই কোডের আউটপুট বের করতে বলা হবে। এই কোডের আউটপুট বের করতে বলা হওয়ার পর সাথে সাথে আপনাদের মাথায় ঢুকতে হবে এর পিছনে একটা ইন্টেনশন আছে। এই কোডটা আমাকে কেন জিজ্ঞাসা করা হয়েছে, যে কোনো ইন্টারভিউ প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথে ইন্টেনশন কি সেটা আগে বুঝতে হবে। এই কোডটা রান করার পরে একটা ঝামেলা তো হলো, এখানে 3000 তারপর 2000 দেওয়ার পরেও প্রথমে আপনার 2 এক্সিকিউট হবে, তারপরে 1 হবে। সেটা আমরা লেকচারের আগেই বুঝাইছি কীভাবে হবে। যেটার আপনার আগে শেষ হবে যার কাজ, সেটাই আপনার ইভেন্ট লুপের ওই কিউতে এক্সিকিউট হবে, কিউতে এসে পড়বে, কিউ পার্টটা এসে পড়বে। কিউতে যেটাই আগে আসবে সেটা ফিফো স্ট্রাকচার, ফার্স্ট ইন ফার্স্ট আউট। নাও যদি আপনাকে ফেচ কল সহ এরকম একটা কল দেওয়া হয়, তখন আসলে আউটপুটটা কী হবে? তখন যেটা আউটপুট হবে সেটা হলো ফেচের কলটা আমার সিকোয়েন্সিয়ালি আগে গেছে, ওয়েব এপিআই সাইডে আপনার এটা রেজিস্টার হবে, তারপর ফার্স্ট সেট টাইম আউট, তারপর সেকেন্ড সেট টাইম আউট। এই পুরো বিষয়টা আপনার এইভাবেই চিন্তা করতে হবে যে এখানে আমাদের কমপ্লেক্স এই সিনারিওতে কমপ্লেক্স কিছু নাই, এই সিনারিওতে আমাদের কমপ্লেক্স কিছু নাই। বাট এখন আমি যদি বলি আমাদের ফেচ কলটা একদম সবার লাস্টে আছে, এখন আমাদের আউটপুট কি হবে? তো এই ধরনের আউটপুট যদি আপনাদের জিজ্ঞেস করা হয়, বুঝবেন এখানে ইন্টেনশন আছে। এইখানে একটা ইন্টেনশন নিয়েই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে। আমি দেখেন এখানে রান দেওয়ার পরে একই জিনিস, একই আউটপুট, উপরে নিলেও যে আউটপুট, নিচে নিলেও সে আউটপুট। কেন? এই কোডটা তো সবার পরে রান হওয়া কথা, আগে হওয়া উচিত 2, তারপরে 1, তারপরে হচ্ছে ফেচ। কিন্তু এখানে কি হয়েছে, প্রথমে ফেচের কাজগুলো আগে হয়েছে, তারপরে হচ্ছে 2, তারপরে 1। এইটার হিসাব ঠিকই আছে, এখানে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। সমস্যাটা হইলো ফেচ আপনার একদম দেখেন, ফেচ এইখানে দিলেও কি হয়, ফেচের কাজ আগে দেয়, 14 নম্বর লাইনে থাকলেও ফেচের কাজ আগে হয়। আবার এই সেম কাজটা যদি আপনি এইখানে করেন সেক্ষেত্রেও ফেচের কাজটা আগে হয়। কেন হয়? মানে ফেজের পজিশন যেটাই থাকুক, ওর এক্সিকিউশন সিকোয়েন্স সেম।
ওর এক্সিকিউশন সিকোয়েন্স সেম। এটা কেন? আমি এটা কমেন্ট আউট করে দিলাম। এই যে এক্সিকিউশন সিকোয়েন্স যে সেম থাকার বিষয়টা, এটা হয় এইখানে একটা প্রায়োরিটি কিউ চলে আসে। আমরা যেটা বলতেছিলাম যে এই কোডের এক্সিকিউশন সেট টাইম আউট যেটাই থাকুক, একটা থাকুক বা দুইটা থাকুক, সেটা আমাদের হেডেক না। এইরকম কোনো সিকোয়েন্স যদি থেকে থাকে, আমরা এই কোডটাকে একবার দেখি, এই কোডটাকে একবার নিয়ে নেই, এটা বাদ দিয়ে আগে নিয়ে আসি। হ্যাঁ, তো আমরা এই কোডটা একটু এক্সপ্লেইন করার ট্রাই করি, এখানে কি কি হয়েছে এটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তারপর আমরা এমনি আর কি বুঝতে পারবো যে কি হয়েছে না হয়েছে। তো সেট টাইম আউট আর সেট টাইম আউট এই দুইটা জিনিস এখানে রেজিস্টার হবে। ফার্স্ট সেট টাইম আউট রেজিস্টার হবে, সেকেন্ড টাইম আউট রেজিস্টার হবে, ওইটা সিকোয়েন্সে কাজ করে যাবে, ওইখানে আমাদের কোনো ঝামেলাই নেই। কিন্তু এই যে কিউএ, মানে এখানে একটা ব্যাপার হচ্ছে, যখনই আপনাদের এখানে বলছিলাম না লুপ চলবে, এই লুপ দুই ধরনের কিউ ট্রাভার্স করে, দুই ধরনের কিউয়ের উপর স্ক্যান চালায়। ফার্স্ট ওয়ান হচ্ছে মাইক্রো টাস্ক কিউ, এটাকে বলে মাইক্রো টাস্ক কিউ। এই মাইক্রো টাস্ক কিউয়ের প্রায়োরিটি বেশি। তার মানে যদি কোনো নেটওয়ার্ক কল থাকে, যেমন ফেচ এপিআই দিয়ে কল অথবা প্রমিস রিলেটেড কোনো কল, এই ধরনের কলগুলো মাইক্রো টাস্ক কিউয়ে চলে যাবে। তো এই ধরনের কলগুলো মাইক্রো টাস্ক কিউয়ে চলে যাবে। দেখেন একটা মিডিয়াম ব্লগে দেওয়া আছে অলরেডি, দ্য মাইক্রো টাস্ক কিউ নেম সাজেস্টেড দ্য হ্যান্ডেলস মাইক্রো টাস্ক হ্যাভ দ্য হায়ার প্রায়োরিটি অ্যান্ড আর এক্সিকিউটেড ইমিডিয়েটলি। তো মাইক্রো টাস্ক কিউগুলো ইমিডিয়েটলি এক্সিকিউট হবে। এখন কথা হচ্ছে যে আপনার এখানে একটা দুইটা টাইমার, এখানে একটা দুইটা টাইমার আপনাদের হয়েছে, রেজিস্টার হয়েছে ওয়েব এপিআই সাইডে, কারেক্ট? তো এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, দুইটা টাইমার এক্সিকিউট হয়েছে এবং একটা এরকম, আরেকটা আমাদের এটাকে টাইমার না বলে পরেরটাকে আমরা বলতে পারি যে দুইটা টাইমার, উপরেরটা একটা টাইমার, বড় টাইমার, নিচেরটা ছোট টাইমার। চিন্তা করলাম, হ্যাঁ, উপরেরটা বড় টাইমার 3000, নিচেরটা 2000 ছোট টাইমার এক্সিকিউট হয়েছে। আরেকটা নেটওয়ার্ক কল আসছে, এইখানে আসছে নেটওয়ার্ক কল। এই নেটওয়ার্ক কলটা কি হবে? এই নেটওয়ার্ক কলটার কাজ শেষ হইলে, এই নেটওয়ার্ক কলের কাজ শেষ হইলে সাথে সাথে এটা মাইক্রোটাস্ক কিউয়ে চলে যাবে। এটা চলে যাবে আপনার রেগুলার কিউ বা ম্যাক্রোটাস্ক কিউ, একে বলে রেগুলার কিউ, টাস্ক কিউ বা ম্যাক্রোটাস্ক কিউয়ে চলে যাবে। এখন এই অবস্থায় যখন কিউগুলাতে তিনটা টাস্ক থাকবে, একটা সিচুয়েশন হইতে পারে যে দুইটার কিউ ফাঁকা, কোনো সমস্যা নেই। কিন্তু মাইক্রোটাস্ক কিউয়ে যদি কোনো কাজ থাকে, সেটা শেষ না করে নিচের কিউয়ে কাজ ধরবে না। কিউ থাকে দুইটা, এখানে অ্যারে টাইপের দুইটা জিনিস চিন্তা করতে পারেন, ফার্স্ট অ্যারে, সেকেন্ড অ্যারে। এই ফার্স্ট অ্যারের প্রায়োরিটি অলওয়েজ বেশি। যখন ফেচ থাকবে বা যখন প্রমিস থাকবে, দেনেবল কোনো জিনিস থাকলে, প্রমিস থাকলে, ফেচ কল থাকলে, এগুলো হায়ার প্রায়োরিটির কাজগুলো আগে শেষ হয়ে মেইন কলসটাকে যাবে। এই মেইন কলসটাকে যাওয়ার পর, এই কাজটা শেষ হয়ে যাওয়ার পর যদি এই কিউয়ে, এই এই মাইক্রোটাস্ক কিউয়ে আর কোনো কাজ পরে না থাকে, তাহলে কি করবে? পরের টাস্কগুলো আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে, লুপ ব্যাক দেখবে আপনার হচ্ছে যে এটা শেষ হয়ে যায়, তারপরে এটা এখানে এক্সিকিউট হবে, 1 by 1 এক্সিকিউট হবে। এটা হচ্ছে নিয়ম। মানে আপনার যদি এইটা শেষ হয়ে প্রথমে এইখানে গিয়ে তারপরে এটা এখানে চলে আসবে, এটা এখানে ধ্বংস হয়ে যাবে, তারপরে এটা আবার এখানে চলে যাবে। যদি এইখানে একটা টাস্ক থাকে এবং অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ এ টাস্ক ইন দ্য মাইক্রো টাস্ক কিউ সাইড, তাহলে কিন্তু এই টাস্কটা এক্সিকিউট হবে না আগে, বরং এই টাস্কটা এক্সিকিউট হবে। এই টাস্ক এক্সিকিউট হয়ে যাওয়ার পর, সেটার কাজ শেষ হয়ে নাই হয়ে যাওয়ার পর, তারপর এই কাজটা এক্সিকিউট হবে। সো দ্যাটস দ্য সিকোয়েন্স। দ্যাটস ওয়াই আমাদের এখানে কিন্তু প্রথমে যে সেট টাইম আউটটা ছিল, এখানে একটা 2000-এর টাইম আউট ছিল, এখানে একটা 3000-এর টাইম আউট ছিল। তো লং টাইম আউট আর শর্ট টাইম আউট ওইগুলো ওদের মতো করে আগের নিয়মে এখানে বসে আছে, কলব্যাকগুলো এখানে রেজিস্টার হবে। বাট নেটওয়ার্ক কলটার সাথে সাথে কিন্তু, নেটওয়ার্ক কল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এইখানে এক্সিকিউট হয়েছে, যেটার ওয়েটিং টাইম কিন্তু একদম লিস্ট 2000-এর চাইতে কম না, সে এইখানে এক্সিকিউট হয়ে বসে আছে। তো স্বাভাবিকভাবে নেটওয়ার্ক কল মাইক্রোটাস্ক কিউ যখন রেজিস্টার হবে, এই কিউ থেকে এই টাস্কটা আগে চলে যাবে, দ্যাট ইজ মাইক্রোটাস্ক কিউ। তো আপনাকে ইভেন্ট লুপে আরও একটা প্রশ্ন করা হবে, হোয়াট ইজ মাইক্রোটাস্ক অ্যান্ড ম্যাক্রোটাস্ক কিউ, এটা জিজ্ঞেস করা হবে। লেস প্রায়োরিটাইজ টাস্ক যেগুলো আছে ওইগুলো যাবে রেগুলার টাস্ক কিউ, যেমন সেট টাইম আউট, এগুলো যাবে আপনার টাইম আউটের মতো বিষয়গুলো যাবে, রেগুলার টাস্কগুলো যাবে আপনার নিচেরটায়, এবং হায়ার প্রায়োরিটি টাস্কগুলো যাবে মাইক্রোটাস্ক কিউয়ে। এবং এই যে প্রশ্নটা করবে, ইন্টারভিউ প্রশ্নটা করবে, এইটা দিয়ে কিন্তু কনফিউজ করা হবে আপনাকে। এইটা দিয়ে কি করা হবে? কনফিউজ করা হবে। আউটপুট কি হবে? কোনটা আগে এক্সিকিউট হবে? লাইন নাম্বার 21-এ থাকা এটা এক্সিকিউট হবে, নাকি উপরে সেট টাইম আউটগুলো থাকা হবে? আপনার যদি প্রায়োরিটি কিউ নিয়ে আইডিয়া না থাকে, এই প্রশ্নটার উত্তর দেওয়া আপনার জন্য বেশ কঠিন। এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, যে শুধু ফেচের জন্য ব্যাপারটা হবে না, এখানে প্রমিস ডট রিজলভ ইউজ করলে বা দেনেবল যে কোনো কিছু থাকলেও কিন্তু ব্যাপারটা সেম। উপরে আমার সেট টাইম আউট আছে, আবার নিচে আমার আছে প্রমিস।
তো প্রমিস থাকলে কিন্তু এখানে আমার 24 নাম্বার লাইন আগে এক্সিকিউট হবে। কেন এক্সিকিউট হবে? কারণ প্রমিসটা চলে আসবে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ মানে আপনার যেটা হায়ার প্রায়োরিটি সেটাতে। তারপরে এইটার আগে এক্সিকিউশন শেষ হবে, আপনার নর্মাল রেগুলার যে ম্যাক্রো টাস্ক কিউ আছে সেটার এক্সিকিউশন শেষ হয়ে 2 আগে চলে আসবে, তারপর 1 চলে আসবে। কিন্তু এখানে এই প্রমিস যেটা আছে, ফেস যেমন আগে রেজিস্টার হয়েছিল, প্রমিস ঠিক সেভাবেই কিন্তু আগে রেজিস্টার হবে কোথায়? ম্যাক্রো টাস্ক কিউয়ে। এখানে আরও একটা বিষয় আছে, আপনি যদি ফোর্সফুলি কোনো কাজকে ফোর্সফুলি কোনো কাজ যদি মাইক্রো টাস্ক কিউয়ে এক্সিকিউট করতে চান, ফোর্সফুলি, তো ধরা গেল এখানে ফোর্সফুলি কোনো টাস্ক মাইক্রো টাস্ক কিউ এক্সিকিউট করতে চাইলে আমি উপরে দিব, আমি উপরে সব কোড মুছে ফেলবো। এই টাস্কটা কিন্তু আপনার ওই ইভেন্ট লুপ হয়ে ঘুরে আসবে। আপনার ইভেন্ট লুপ বলতে আপনার এপিআই সাইড হয়ে ঘুরে আসবে, কারণ আপনি এখানে মাইক্রো টাস্কের মধ্যে এনকিউ করছেন, ওই ফিফো টাইপের এরকম একটা অ্যারের ফার্স্ট এলিমেন্টে আপনি একটা কলব্যাক ইনসার্ট করছেন ম্যাক্রো টাস্ক কিউয়ে। এই কারণে যে এনকিউ মাইক্রো টাস্ক কিউ আছে না, এটা হচ্ছে আপনার গিভেন মেথড। আপনি ফোর্সফুলি কোনো টাস্কে মাইক্রো টাস্ক কিউয়ে ইনসার্ট করতে পারেন, এটা হচ্ছে সেইটার এপিআই। নাও এই যে এনকিউ করলেন, আমাদের এখানে যে কোডটা আছে এনকিউ মাইক্রোটাস্ক যদি এখানে কোনো কোড আপনি লিখে রাখেন, সেটা কিন্তু ইভেনচুয়ালি এনকিউ মাইক্রোটাস্ক এইখানে চলে আসবে, ইভেনচুয়ালি এনকিউ মাইক্রোটাস্ক এইখানে ইনসার্ট হবে, তারপর এই মাইক্রোটাস্ক এইখানে চলে আসবে, তারপর এখানে এক্সিকিউট হবে। এখন আপনি সেট টাইম আউট আর এই দুইটার মধ্যে যদি প্রায়োরিটি হিসাব করেন, উপরে যদি আপনার একটা সেট টাইমার থাকে এরকম 3000 বা 2000 যেটারই টাইমার থাকুক না কেন, টাইমার এবং এনকিউ টাস্ক থাকলে অবশ্যই এনকিউ টাস্ক আগে এক্সিকিউট হবে। দেখেন হীরা চলে আসছে, তারপর টাইমার 1 3000 ms ওয়েট করার পরে টাইমার 1 চলে আসছে। এটা হচ্ছে আপনার ইস্যু। তাহলে আমরা দেখলাম তিনটা টাইপের এনকিউ টাস্ক, ফেচ এবং সেট টাইম আউট, এই তিনটা জিনিসের ডিফারেন্সিয়েট করে আমরা এখানে বুঝতে পারলাম যে মাইক্রোটাস্ক কিউ এবং ম্যাক্রোটাস্ক কিউয়ের ডিফারেন্সটা কী জিনিস। নাও আমি এই মিডিয়াম একটা আর্টিকেল আছে সেখান থেকে কোড করতে চাই কিউ মাইক্রোটাস্ক, এটা তো দেখলাম আমরা। তো কোন টাইপের কাজগুলো আপনার হচ্ছে যে ম্যাক্রোটাস্ক কিউ বা লেস প্রায়োরিটাইজ কিউয়ে চলে যাবে, সেটা হচ্ছে সেট টাইম আউট, যেটা আমরা দেখলাম। তো সেট ইন্টারভাল, সেট ইমিডিয়েট, এগুলোও চলে যাবে। তারপর অ্যানিমেশন ফ্রেম, আইও রিলেটেড কোনো কাজ, এবং ইউআই রেন্ডারিং, ডমের ইউআই রেন্ডারিং বা ক্রিটিক্যাল রেন্ডারিং পাথে যত প্রকার রেন্ডারিং এবং রিরেন্ডারিং জিনিস আছে সেগুলো কিন্তু আপনার ওই রেগুলার যেটা আছে রেগুলার কিউয়ে চলে যাবে। সো এইটা হচ্ছে যে ওভারঅল মানে পুরা বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। সেট টাইম আউট দিয়ে, ফেজ দিয়ে, নেটওয়ার্ক কল দিয়ে পুরা জিনিসটা এইভাবেই চলে। নোড.js-এও জিনিসটা মানে মোর অর লেস জিনিসটা সেম। নোড.js-এর ক্ষেত্রে একটু সামান্য ডিফারেন্ট আপনার অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে হবে, বাট ব্যাপারটা সেম। তো পুরা জিনিসটা ভালো মতো বুঝতে গেলে, আপনাদেরকে ব্যাখ্যা করতে গেলে, যদি আপনারা ইন্টারভিউ বোর্ডে কারোর সামনে ব্যাখ্যা করতে যান, ডেফিনেটলি আপনাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে আপনারা টু সাইড দুইটা পিকচার ইমেজ করবেন। মানে টু সাইডে দুইটা বাক্স, ডান সাইডে একটা, বাম সাইডে একটা বাক্স চিন্তা করবেন। সিনক্রোনাস কোডগুলো লেফট সাইডে 1 by 1 এক্সিকিউট হবে, ডান সাইডে এপিআই রিলেটেড কোড এক্সিকিউট হবে, এটা চিন্তা করবেন। আর আপনার মাইক্রোটাস্ক কিউ টাচ করার দরকার নেই, যদি ওনারা যদি জানতে চান সেক্ষেত্রে আপনি কিউয়ের এগুলা মানে আপনি টাচ করবেন, আদারওয়াইজ একটা কিউ নিয়ে ডিসকাশনটা চালা যাবেন। এই পিকচারটা আপনাদের মাথায় থাকলে হবে। আর ঠিক এইখানে একটা অলওয়েজ একটা টিক 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 করে একটা লুপ চলতেছে, ওইটা চিন্তা করবেন। যদি কোনো টাস্ক ওয়েব এপিআই যাওয়ার মতো হয়, আবার আমি বলতেছি, যদি কোনো কাজ ওয়েব এপিআই যাওয়ার মতো হয়, সেটা আগে এখানে আসবে, তারপর এখানে যাবে, এখানে সাইড কার হয়ে এখানে সব কাজ মাস শেষ হয়ে যায়, তারপর এখানে আসবে। তারপর যদি পুরো লেফট সাইডটা আমার ফাঁকা থাকে, বাবা তুমি যদি ফাঁকা থাকো, এই সাইডটা ফাঁকা থাকো, বারবার এটা চেক করতে থাকবে, ফাঁকা থাকলে তুমি এখানে যাও, কাজ শেষ হয়ে গেলে এটা এখান থেকে শেষ, মেমোরি থেকে আউট হয়ে যাবে। পুরা জিনিসটা বুঝতে হবে যে এই পুরা যে আমরা বললাম, পুরা ব্যাপারটা একটা জায়গার মধ্যে স্টোর থাকে, একটা আপনার প্যাকেজের মধ্যে আসে। এই প্যাকেজটাকে আপনারা বলতেন এটা জাভাস্ক্রিপ্ট রান টাইম, জাভাস্ক্রিপ্টের যে ব্রাউজার রান টাইম, এবং নোড.js যে আরেকটা রান টাইম আছে, ডেস্কটপ রান টাইম, সার্ভার রান টাইম, আরেকটা হচ্ছে ব্রাউজার রান টাইম। এই যে রান টাইমের মধ্যে পুরো জিনিসটা প্যাকেজড অবস্থায় আছে। এইখানে আরও ছোট অনেক অর্গান থাকে। একটা হচ্ছে আপনার ছোট না, V8 ইঞ্জিন হচ্ছে একটা বড় অর্গান থাকে, প্লাস হচ্ছে যে ওয়েব এপিআই নামে যে সাইটটা বললাম, ওয়েব এপিআই এক্সিকিউটর, লাইব্রেরিজ অফ কোড আছে। এখানে অনেকগুলো লাইব্রেরিজ আছে, সিতে, C++ বা রাস্টে লেখা হইতে পারে, বা আপনার যে কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে সেটা লেখা হইতে পারে, সেইখানে চলে আসে। এবং এই কোডগুলো ডিফারেন্ট আরেকটা থ্রেডে এই সাইডে এক্সিকিউশন হবে, এবং পুরো জিনিসটা যে কন্টিনিউ করে সেটা V8 ইঞ্জিন, বিভিন্ন প্রকারের প্রসেস। V8 ইঞ্জিন বলতে আপনি যখন একটা ট্যাব, এইরকম একটা ট্যাব অন করেন, V8 ইঞ্জিন প্রত্যেকটা ট্যাবের জন্য 2 থেকে 3 4টা প্রসেস অন করে, এবং পুরা প্রসেসটা এর রান টাইমের যে সব কম্পোনেন্ট আছে, সব কম্পোনেন্ট মিলে পুরো প্রসেসর ওনারশিপ কন্ট্রোল করে, এবং প্রসেসের মধ্যে যতগুলো থ্রেড আছে, এই প্রসেস এবং থ্রেডের ইন্টার কমিউনিকেশন করে বিভিন্ন প্রকার আইপিসি দিয়ে, সেইগুলো আরেকটু ডিফারেন্ট, আরেকটু ডিপ, সেটা আমাদের
যাওয়ার দরকার নেই ইন্টারভিউ বোর্ডে, আপনি জাস্ট এইটা বলবেন একটা রান টাইম আছে আমাদের, রান টাইমের মধ্যে V8 ইঞ্জিন আছে, ওয়েব পেজ আছে, আরও বিভিন্ন ধরনের কল স্ট্যাক আছে, ইভেন্ট লুপের এই সিস্টেমটা আছে, এইটা মিলে আমাদের একটা রান টাইম ক্রিয়েট হয় এবং ওয়েব এনভায়রনমেন্টে, জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইট এনভায়রনমেন্টে অথবা Node.js এর সার্ভারের এনভায়রনমেন্টে এটার ফাংশনাল বিহেভিয়ারটা ঠিক এইরকম। এই তিনটা মেজর কম্পোনেন্ট, বাম সাইডে ছোট্ট একটা গোল্লা দেয়া লুপিংয়ে লুপ করতে থাকে, ইভেন্ট লুপ করতে থাকে, ইভেন্ট লুপ। এই যে এখানে এসে ইভেন্টগুলা একটা ইভেন্ট শেষ হয়েছে, মানে সেট টাইমারটা শেষ হয়েছে, এটা একটা ইভেন্ট কলব্যাক রেজিস্টার হয়েছে এবং লুপ যে করতেছে, এই লুপিং করাটার প্রসেসটার নাম হচ্ছে ইভেন্ট লুপ। মানে ও কিউ থেকে ডেটা খুঁজে লুপিন করে খুঁজতে থাকে, দ্যাটস ওয়াই দ্যাটস কল্ড ইভেন্ট লুপ। And the main architecture consists of two different kinds of thread, two different kinds of execution thread, একটা হচ্ছে মেইন কল স্ট্যাক আর একটা ওয়েব এপিআই কল স্ট্যাক। সো এটা নিয়ে কথা বলতে গেলে আরও বিভিন্ন প্রকারের কথা আমরা বলতে পারবো, বাট আই ওয়ান্ট টু কনক্লুড দিস ভিডিও বাই সেইং দ্যাট আপনারা দেখলেন কিভাবে টাইম আউট বিহেভ করবে, টাইম আউট প্রমিস এবং ফেজ বিহেভ করবে। এগুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। তো ইন্টারভিউ বোর্ডে মোটামুটি এই তিনটা বিহেভিয়ার, ইন্টারভিউ বোর্ডে এই তিনটা কল রেজিস্টার করতে দিবে, কল রেজিস্টার করতে দিয়ে আপনাদেরকে আউটপুট বের করতে বলা হবে, কল রেজিস্টার করতে দিয়ে আউটপুট বের করতে বলা হবে। কিন্তু যখনই ইন্টারভিউ বোর্ডে ঢুকবেন মাথায় জিনিসটা সেট করে রাখবেন। সো দিস ইজ এভরিওয়ান, আই হোপ দ্যাট আমি সক্ষম হয়েছি আপনাদের কিছুটা আইডিয়া দিতে ইভেন্ট লুপ নিয়ে, ইভেন্ট লুপ রিলেটেড ইন্টারভিউ প্রশ্ন নিয়ে। বাট এই ধরনের আরও প্রকারের ইন্টারভিউ প্রশ্ন, ইভেন্ট লুপ রিলেটেড যে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমার কিছু শর্টস ভিডিও আছে, সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং পুরা ভিডিওটা এইভাবে যদি আপনি কোনো টপিক শিখতে চান, মানে জাভাস্ক্রিপ্ট বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, এটাকে বেঁচে খাওয়ার জন্য ইন্টারভিউ ফেস করতে হবে, এইটা মাথায় রেখে যদি আপনি শিখেন, অ্যান্ড দ্য লার্নিং প্রসেস অ্যান্ড দ্য মোটিভেশন গেটস ভেরি হায়ার, এবং এটা শেখার চান্স, ডিপলি শেখার চান্সেস অনেক বেড়ে যায়। তো এই ধরনের কোর্স আমি লঞ্চ করতেছি যেখানে ইন্টারভিউ ফোকাস লেখাপড়া হবে। ডেফিনেটলি যারা বেসিক একটু যাদের আইডিয়া আছে তারা শিখে রাখতে পারেন, তাদেরও বিভিন্ন প্রকার অ্যাডভান্স টপিক শিখতে অবশ্যই হেল্প হবে। মানে যারা একদমই নতুন না তারা সেই কোর্সটাতে অ্যাটেন্ড করতে পারেন। এটা হচ্ছে ইন্টারভিউ ফোকাস জাভাস্ক্রিপ্ট কোর্স। সেখানে আমি কোর জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস, Node.js ইন্টারভিউ এবং রিয়েক্ট ইন্টারভিউ, তিনটা টপিক কাভার করব। তিনটা টপিক কাভার করে আপনাদের প্রিপেয়ার করব ফর ইয়োর নেক্সট জব ইন্টারভিউ। আপনি যদি ওই ব্যাচটা জয়েন করতে চান, আমি সাজেস্ট করবো যে 7-8 দিনের মধ্যেই করে ফেলেন, কারণ সেই ব্যাচের এনরোলমেন্ট অলরেডি আমি ক্লোজ করে ফেলবো। এটা অনেক দিন ডিলে হয়ে গেছে আমাদের কারেন্ট সিনারিও এবং সিচুয়েশনের কারণে, আর ডিলে করা যাবে না। 7-8 দিনের মধ্যেই সেটা আমি শুরু করবো। আপনারা একটু এনরোল হলে নিচের দেওয়ার লিঙ্কে ডিটেলস দেওয়া আছে, চেক করে আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন। দ্যাটস ইট এভরিওয়ান, আই হোপ সবার কাজে আসবে ভিডিওটা। ইফ সো প্লিজ do like, share and subscribe to my channel and share this video with your JavaScript developer friends and student. দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই আরামে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।